হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য একেবারে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি 2022-এর যে মাধ্যমিকের প্রশ্ন বিচিত্রা মানে থার্ড সামেটিভের যে নতুন প্রশ্ন বিচিত্রা বেরিয়েছে সেটা শুরু করব। আজকে আমি প্রথম যে মডেল কোশ্চেন পেপারটা আছে সেটা করাবো। এখানে যে মডেল কোশ্চেন পেপারগুলো আছে সেগুলো কিন্তু একেবারেই 90 নাম্বারের করে মডেল কোশ্চেন পেপার, যেরকম তোমাদের মাধ্যমিকে পড়বে ঠিক সেভাবে মডেল কোশ্চেন পেপারের ভাগটা করা আছে। আর একেবারে রিডিউসড সিলেবাস অনুযায়ী 2022-এর যেভাবে মাধ্যমিক পরীক্ষা হবে সেরকমভাবেই দেওয়া আছে। আমি প্রত্যেকটা সলভ করাবো আর প্রত্যেকটা কোশ্চেন পেপার একেবারে সিন পোর্শন থেকে শুরু করে রাইটিং পর্যন্ত পুরোটা সলভ করব। তোমরা অবশ্যই দেখো ভিডিওগুলো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, আর ভিডিওগুলো কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। এর আগে আমি ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভের যতগুলো মডেল কোশ্চেন পেপার ছিল সব করিয়ে দিয়েছি, আর আজকে থেকে শুরু করলাম আমি যে নতুন যে থার্ড সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপারগুলো। চলো শুরু করি। দেখো, মডেল কোশ্চেন পেপার 1, এটা বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুলের একটা সেট। প্রথমে দেখো সিন পোর্শনে কি রয়েছে। এটা হচ্ছে আওয়ার রান অ্যাওয়ে কাইট থেকে অংশটা নেওয়া হয়েছে। এটা আমি আর পড়ালাম না, কারণ এটার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা ডিসক্রিপশন বক্সগুলো অবশ্যই চেক করবে, কারণ আমি ওখানে সমস্ত রকম লিঙ্ক দিয়ে দিই। ঠিক আছে, তাহলে সরাসরি আমরা প্রশ্নে চলে যাব। প্রথমে কি আছে, ডিক অ্যান্ড মিমি ওয়ার দ্য ন্যারেটার্স, সিবলিংস, কাজিনস, ফ্রেন্ডস না আঙ্কেল অ্যান্ড অ্যান্ট। ডিক অ্যান্ড মিমি ন্যারেটারে কে ছিল? কাজিন ছিল, তাহলে অপশন 2 কাজিনস হয়ে যাবে, এটা সঠিক উত্তর। এরপর দেখো, ক্লড ওয়াজ দ্য ন্যারেটার্স, ক্লড ন্যারেটারের কে? ব্রাদার, সিস্টার, কাজিন না ফাদার? ক্লড ছিল ন্যারেটারের ব্রাদার, ভাই, তাহলে অপশন 1 হয়ে যাবে সঠিক উত্তর, ব্রাদার। নেক্সট, দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ন্যারেটার্স ফাদার ওয়াজ টু টেক কেয়ার অফ। ন্যারেটারের বাবার রেসপন্সিবিলিটি কী ছিল? কিসের দেখাশোনা করা? বিগ হাফ মুন আইল্যান্ড, হিজ চিলড্রেন, দ্য লাইট হাউস অন দ্য আইল্যান্ড না ডিক অ্যান্ড মিমি? লাইট হাউসে দেখাশোনা করা, তাহলে অপশন 3 দ্য লাইট হাউস অফ দ্য আইল্যান্ড। এরপরে, অ্যাকর্ডিং টু দ্য মেনল্যান্ড পিপল দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড স্পেন্ট টাইম, সরি একটা বাদ পড়ে গেছে, দ্য ন্যারেটার্স ফ্যামিলি রিটার্ন টু দ্য আইল্যান্ড ইন। ন্যারেটারের ফ্যামিলি আইল্যান্ডে কখন ফিরে আসতো? সামার, উইন্টার, স্প্রিং না অটাম? কখন তাদের আইল্যান্ডে ফিরে আসতো? সামারে, তাহলে অপশন 1। অ্যাকর্ডিং টু দ্য মেনল্যান্ড পিপল দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড স্পেন্ট টাইম অন দ্য আইল্যান্ড ইন। আইল্যান্ডে কখন তারা কীভাবে সময় কাটতো? ডিজেকশন, হ্যাপিনেস, প্লেফুলনেস না আটার সেক্লুশন? তাহলে মেনল্যান্ডের মানুষ মনে করতো তারা আটার সেক্লুশনে দিন কাটাতো আইল্যান্ডে, তাহলে অপশন 4 হয়ে যাবে, এটা সঠিক উত্তর। এরপরে দেখো, এই শূন্যস্থানগুলো টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে ফিল আপ করতে হবে। প্রথমে আছে, হোয়াট দ্য ন্যারেটার কনসিডার্স টু বি ফানি ইজ দ্যাট ড্যাশ। এটার উত্তর হয়ে যাবে, পিপল অলওয়েজ পিটিড দেম হুইন দ্য টাইম কেম ফর দেয়ার রিটার্ন। তাহলে এটা একটু আমি ছোটো ছোটো করে লিখেছি, তোমরা বুঝে নাও। আরেকবার বলে দিচ্ছি, পিপল অলওয়েজ পিটিড দেম হুইন দ্য টাইম কেম ফর দেয়ার রিটার্ন। ঠিক আছে, এরপরে হচ্ছে, দ্য হারবার গট ফ্রোজেন ড্যাশ। কখন হারবার ফ্রোজেন হয়ে যেত? উইন্টারে, তাহলে ইন উইন্টার। এরপরে, দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড কোয়ারেল উইথ ড্যাশ। ন্যারেটার এবং ক্লড কাদের সাথে ঝগড়া করতো? মেনল্যান্ড চিলড্রেনদের সাথে, তাহলে মেনল্যান্ড চিলড্রেন এ লট। এরপরে দুটো প্রশ্ন আছে, দেখো। প্রথম প্রশ্ন, হোয়াই ডিড দ্য পিপল ইন দ্য মেনল্যান্ড পিটি দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড। কেন মানুষজন মানে মেনল্যান্ডের মানুষজন ন্যারেটার এবং ক্লডের জন্য দুঃখ প্রকাশ করতো? এটার উত্তর হবে, পিপল ইন দ্য মেনল্যান্ড ইউজ টু পিটি দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড বিকজ দে সেড দ্যাট দে মাস্ট বি লোনসাম অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড অ্যান্ড অলসো দেয়ার ওয়্যার নো চিলড্রেন টু প্লে উইথ দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড। তাহলে মেনল্যান্ডের যে লোকজনরা তাদের উপর দুঃখ প্রকাশ করতো, কারণ তারা ভাবতো যে বিগ হাফ মুনে তাদের খেলার কোনো সঙ্গী নেই, তারা একা একা দিন কাটায়, সেই জন্যই তারা তাদের প্রতি ন্যারেটার এবং ক্লডের জন্য তারা দুঃখ প্রকাশ করতো বা দুঃখ বোধ করতো। আরেকটা প্রশ্ন আছে, হোয়াই ডিড দ্য ন্যারেটার্স ফ্যামিলি মুভ টু দ্য মেনল্যান্ড ওয়ান্স এ ইয়ার। কেন ন্যারেটারের ফ্যামিলি বছরে একবার মেনল্যান্ডে যেত? উত্তরটা হবে, দ্য ন্যারেটার্স ফ্যামিলি মুভড টু দ্য মেনল্যান্ড ওয়ান্স এ ইয়ার বিকজ ইন উইন্টার দ্য হারবার ওয়াজ ফ্রোজেন ওভার। কারণ শীতকালে তাদের যে আইল্যান্ডটা, সেই আইল্যান্ড একেবারে বরফে জমে যেত, সেই জন্য তারা বছরে একবার মানে শীতকালে মেনল্যান্ডে যেত। এরপর আমরা পোয়েম পোর্শনে চলে আসবো। দেখো, মাই ওন ট্রু ফ্যামিলি থেকে পোয়েমের অংশটা নেওয়া হয়েছে। এটাও আমি টেক্সট আগেই পড়িয়ে দিয়েছি, তোমরা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো, দ্য পোয়েট ওয়েন্ট ইন্টু দ্য ওকুড ইন সার্চ অফ এ। ওকুডের গাছে জঙ্গলে পোয়েট কি খুঁজতে গিয়েছিল? কাউ, ডিয়ার, গোট না র্যাবিট? ডিয়ার খুঁজতে গিয়েছিল, তাহলে অপশন 2। দ্য পোয়েম ডিপিক্টস দ্য পোয়েটস ইমাজিনেশন, এক্সপেরিয়েন্স, ড্রিম না ফিয়ার? এই কবিতাতে কবির কী সম্পর্কে বলা হয়েছে? ড্রিম সম্পর্কে, তাহলে অপশন 3 ড্রিম হয়ে যাবে সঠিক উত্তর।
হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওক উড হি, যখন কবি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলো তখন সে কীরকম ছিল? রিমেন্ড ইনডিফারেন্ট টু দ্য ট্রিজ, বিকেম ক্রুয়েল টু ট্রিজ, হিমসেলফ বিকেম এ ট্রি, নাকি ফেল্ট এ সর্ট অফ ওয়াননেস টু দ্য উইথ ট্রিজ? এটা হচ্ছিল ফেল্ট এ সর্ট অফ ওয়াননেস উইথ ট্রিজ, গাছেদের জন্য তার ফিলিংসটা এসেছিল। তাহলে অপশন 4। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই ইন্ডিকেটস দ্যাট দ্য পোয়েটস, এই যে তোমরা কোনো কর্ণপাত বা চক্ষুপাত করো না, এটা কি বোঝানো হয়েছে? কবির ক্রুয়েলটি, ইনডিফারেন্স, পিটি না ব্রেভারি? ইনডিফারেন্সকে বোঝানো হয়েছে, তাহলে অপশন 2 হবে সঠিক উত্তর। এরপরে দেখো ট্রু ফলস করতে হবে, তার সাথে সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। প্রথমে আছে দ্য পোয়েট মেড এ প্রমিস টু প্ল্যান্ট অ্যান ওক ট্রি, কবি প্রমিস করেছিল যে ওক গাছ লাগাবে। এটা হয়ে যাবে ফলস, কারণ কবি তখনও প্রমিস করেছে কি করেনি বলা হয়নি কবিতাতে। তাহলে এটা সাপোর্টিং সেন্টেন্সে আমরা লিখতে পারি এই যে এই লাইনটা, আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই। ক্লিয়ার? এরপরে দেখো দ্য স্টিয়ারিং ট্রাইব অ্যাপ্রিসিয়েটেড দ্য পোয়েট ফর সিম্পাথাইজিং উইথ দেম, তাই এটাও হয়ে যাবে ফলস, কারণ তাদের ট্রাইবরা বলেছিল যে কবির কোনো সিম্প্যাথি নেই বা হিউম্যান বিইংয়ের কোনো সিম্প্যাথি নেই। তাহলে এটার জন্য সাপোর্টিং সেন্টেন্সে লিখবো আমরা এই লাইন দুটো, দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, উই আর চপ ডাউন, উই আর টোর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। এই দুটো লাইন আমরা লিখবো। বুঝতে পেরেছো? তাহলে আমরা সিন পোর্শনটা কমপ্লিট করলাম। এরপরে আমরা চলে আসবো দেখো আনসিনে। প্রথমে আনসিনটা পড়ে মানেটা বুঝে নিই, তারপরে আমরা প্রশ্নগুলো করব। কি আছে? Around 10 gigantic trees that have been a part of Rabindra Sarovar landscape for nearly 8 decades are being axed following a petition by some morning workers urging KIT to remove trees that are dead and are a potential safety hazard. তাহলে কি হয়েছে না, রবীন্দ্র সরোবরের ধারে যে 10টা গাছ ছিল, যে বিশাল বড় বড় গাছ, যেটা প্রায় 8 দশক ধরে সেখানে রয়েছে, সেটাকে একটা পিটিশনের মাধ্যমে কিছু মর্নিং ওয়ার্কার পিটিশন দিয়েছিল যে তারা সকালবেলা সেখানে হাঁটতে যায়, সেই গাছগুলো কোনো আর কাজের নয়, মৃত, সেই জন্য তাদের পিটিশন অনুযায়ী সেই গাছগুলোকে কেটে ফেলা হয়। On Tuesday, Forest Department Corporation began hacking the trees with electric saws and reduced the natural sculptures to mere logs in a matter of hours. তারপরে টিউসডেতে মঙ্গলবার ফরেস্ট ডিপার্টমেন্ট কর্পোরেশন থেকে সেই গাছগুলোকে ইলেকট্রিক যে কাটারগুলো রয়েছে সেটা দিয়ে করাত দিয়ে কেটে ফেলা হয়। আর এই কেটে ফেলার মধ্যে দিয়ে এই যে এত বছরের পুরনো একটা গাছ, যেটা একেবারেই মেয়ারলি লগ মানে প্রায় কাঠে পরিণত হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। The chopping down of the ironic rain and gulmohar trees sparked protest from nature lovers and gave rise to the demand for a debate on trees that don't regenerate leaves. আর এই যে গাছগুলোকে কেটে ফেলা হলো, গুলমোহর গাছ বা এই গাছ, এগুলো তো অনেক দশকের অনেক পুরনো গাছ, সেই জন্য যে যারা নেচার লাভার তারা প্রোটেস্ট করে এবং একটা ডিবেটের জন্য ডিমান্ড করে যে এই গাছগুলো যেহেতু রিজেনারেট হচ্ছে না কিন্তু এই নিয়ে একটা ডিবেট করতে চায়। অ্যাকর্ডিং টু এ KIT অফিসিয়ালস, একজন KIT অফিসিয়ালের মতে, এ ডিসিশন ওয়াজ টেকেন টু কাট ডাউন 10 ট্রিজ, 10টা গাছকে কেটে ফেলার ডিসিশন নেওয়া হয়, দ্যাট ওয়ার ডিমড টু বি ডেড, যে কারণ গাছগুলো একেবারেই মৃত, উইথ নো হোপ অফ রিভাইভাল আফটার এ সেকশন অফ মর্নিং ওয়ার্কার্স কমপ্লেইন্ড অফ ব্রাঞ্চেস ফেলিং অফ ডেড ট্রিজ। তার কারণ এই গাছগুলোর আর বেঁচে ওঠার কোনো চান্সই নেই। উপরন্তু মর্নিং ওয়ার্কার্সরা বলেছে যে তারা যখন হাঁটতে যায় তখন গাছের ডালগুলো ভেঙে ভেঙে পড়ে। সৌমিত্রা ব্যানার্জি, হু galvanized the petition for axing the trees, said that morning workers had freaked out after branches fell off a dead tree. সৌমিত্রা ব্যানার্জি, যিনি এই পিটিশনটাতে সাইন করেছেন গাছ কেটে ফেলার জন্য, তিনি বলেছেন যে মর্নিং ওয়ার্কাররা পিটিশন দিয়ে জানিয়েছে যে ডালগুলো প্রায়ই ভেঙে পড়ে, যেটা তাদের কাছে ভয়ের কারণ হয়। ইউ ক্যানট ওয়াক লুকিং আপওয়ার্ডস ফর সাইন্স অফ কোলাপস ইজ রিজেন্স। তিনি আরও বলেছিলেন, কারণ দেখিয়েছিলেন যে কেউ তো আর উপর দিকে তাকিয়ে হাঁটতে পারে না, সেই জন্য তাহলে যখন গাছের ডাল ভেঙে পড়ছে সেটা কিন্তু মারাত্মক হতে পারে। However, green lovers said that, কিন্তু যারা গ্রিন লাভার প্রকৃতিপ্রেমী তারা বলেছে
KIT could have carried out an inspection of the trees to identify the vulnerable branches and sawed them off instead of axing the entire trees. তারা বলছে যে কেআইটি তে ইন্সপেকশন করতে পারতো, যার ফলে যদি সেরকমই হয় তাহলে যে ডালগুলো একেবারেই ক্ষতিগ্রস্ত সেগুলোকে কেটে ফেলতো, গোটা গাছটাকে কেটে না ফেলে। দ্য ট্রিজ মাইট অ্যাপিয়ার ডেড, গাছটা হয়তো দেখতে মৃত লাগছে, বাট ইফ ওয়ান লুকড ক্লোজলি, কিন্তু যদি কেউ খুব কাছ থেকে দেখে, ওয়ান কুড ফাইন্ড দ্যাট দে ওয়ার টিমিং উইথ লাইফ, তারা দেখতে পায় তার মধ্যে জীবন রয়েছে। দে ওয়ার হোস্ট অফ বার্ডস, তারা ইনসেক্টস অ্যান্ড ক্রিপার্স, তারা গাছগুলো বার্ড, পতঙ্গ, পাখি এবং ক্রিপারদের একটা আশ্রয়স্থল। দে অ্যাডেড টু দ্য ইকোসিস্টেম অফ রবীন্দ্র সরোবর, যারা রবীন্দ্র সরোবরের ইকোসিস্টেম বাস্তুতন্ত্রের মধ্যে একটা অংশ হয়ে রয়েছে। সেট বনানী কাক্কর অফ দ্য এনজিও, একজন এনজিওর একজন হেড বনানী কাক্কর কথাটা বলেন। আউল, উডপেকার্স, বারবেট অ্যান্ড স্কুইরেল আর সাম বার্ডস অ্যান্ড অ্যানিমালস দ্যাট মেড দোজ ট্রিজ দেয়ার হ্যাবিট্যাট, তারা পেঁচা, তারপরে কাঠঠোকরা পাখি, বারবেট, এরা সবাই, স্কুইরেল, এরা কিন্তু সেই গাছটাকে তাদের বাসা বানিয়ে ফেলেছিল। মধুর Pathuria, who lives in the neighborhood and has partnered with KIT on various initiatives to popularize the lake, felt that the felling of the trees would make the lake aesthetically poor. মধুর পাত্রিয়া, যিনি একজন নেবার, এই যে এলাকার একজন বাসিন্দা আশেপাশের, যিনি কেআইটির বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন এই পপুলারাইজ করতে লেকটাকে, তিনি বলেছেন যে এই গাছগুলোকে কেটে ফেলার মধ্যে দিয়ে ওই যে লেকটার বা একটা নান্দনিকতা বাসটা হারিয়ে কমে গেল। দেয়ার ইজ এ নিড টু ডিবেট অন দ্য ফিউচার অফ সাচ ট্রিজ বিফোর দে আর এক্সড, হি সেড, তিনি আরও বলেন যে ভবিষ্যতে এই ধরনের কোনো গাছ কেটে ফেলার আগে অবশ্যই সেই নিয়ে আলোচনা করা প্রয়োজন। দ্য টাইমস অফ ইন্ডিয়া, এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া থেকে অংশটা তুলে নেওয়া হয়েছে। এবার দেখো আমরা প্রশ্নে চলে যাব। প্রশ্ন হচ্ছে প্রথমে মাল্টিপল চয়েস, দ্য ট্রিজ ওয়্যার দ্য পার্ট অফ ল্যান্ডস্কেপ ফর নিয়ারলি, কত বছর ধরে ল্যান্ডস্কেপের পার্ট গাছটা? 8 years, 18 years, 8 decades না 8 weeks, এটা হয়ে যাবে 8 decades, 8 দশক ধরে, অপশন সি। দ্য ডিসিশন ওয়াজ টেকেন টু ফেল, কটা গাছকে কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? 10 trees, 10 saplings, 10 dead trees, 10 branches, এটা হয়ে যাবে 10 dead trees, 10টি মৃত গাছ। দ্য পিটিশন রেফার্ড টু ইন দ্য টেক্সট ওয়াজ লজড বাই, পিটিশনটা কারা লজ করেছিল? লোকাল পিপল, নেচার লাভার্স, অল মর্নিং ওয়ার্কার্স না সাম মর্নিং ওয়ার্কার্স, এটা হয়ে যাবে সাম মর্নিং ওয়ার্কার্স। দ্য হ্যাকিং অফ ট্রিজ স্টার্টেড অন, কবে গাছ কেটে ফেলার কাজটা শুরু হয়? সানডে, মানডে, টিউসডে না ওয়েডনেসডে, এটা হয়ে যাবে টিউসডে, অপশন সি। দ্য ট্রিজ ওয়ার হ্যাকড উইথ, কী দিয়ে গাছগুলোকে কাটা হয়? স্কাইথ, এক্স, ম্যানুয়াল স না ইলেকট্রিক স? ইলেকট্রিক স দিয়ে, তাহলে এটা হয়ে যাবে অপশন ডি। গ্রিন লাভার সাজেস্টেড টু কাট ডাউন, গ্রিন লাভার কী সাজেস্ট করেছিল, কী কাটতে সাজেস্ট করছিল? ভার্নারেবল ব্রাঞ্চেস, উইদার্ড ব্রাঞ্চেস, লিফি ব্রাঞ্চেস না দ্য এন্টায়ার ট্রি? বলেছিল ভার্নারেবল ব্রাঞ্চেসগুলো কেটে ফেলতে, তাহলে অপশন এ। এরপরে দেখো ট্রু ফলস লিখতে হবে, তার সাথে সাপোর্টিং সেন্টেন্স। প্রথমে রয়েছে দ্য ট্রিজ ওয়্যার অফ নো ইউজ অ্যাট অল, এটা কি হয়ে যাবে? এটা ফলস, নো ইউজ নয়, ইউজ তো হচ্ছিল, গাছগুলো কাজে লাগছিল, কাদের কাজে লাগছিল না ওই যে বার্ড এবং পতঙ্গ এদের, তাহলে এটা হয়ে যাবে এই লাইনটা, দে ওয়্যার হোস্ট অফ বার্ডস, ইনসেক্টস অ্যান্ড ক্রিপার্স, ঠিক আছে। বা আমরা এটাও লিখতে পারি দ্য ট্রিজ মাইট অ্যাপিয়ার ডেড বাট ইফ ওয়ান লুক ক্লোজলি ওয়ান ক্যান ফাইন্ড দে ওয়্যার টিমিং উইথ লাইফ, তারপরে এতটা, এখান থেকে এতটাও লেখা যেতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে মধুর পাথেরিয়া বিলংড টু অ্যান এনজিও, একজন এনজিওর লোক ছিল মধুর, তাহলে এটা হয়ে যাবে ফলস, আর এটা সাপোর্টিং সেন্টেন্স হবে এই যে লাইনটা, মধুর পাথেরিয়া হু লিভস ইন দ্য নেবারহুড অ্যান্ড হ্যাজ partnered with KIT in various invitations popularize the lake, ঠিক আছে, ইনিশিয়েটিভস দ্য পপুলারাইজ দ্য লেক, ঠিক আছে। এরপরে দেখো দ্য ট্রিজ ওয়্যার অ্যালিজডলি মেকিং দ্য প্লেস অ্যাস্থেটিক্যালি পোর, তাহলে এটা হবে ফলস, এবং এর সাপোর্টিং সেন্টেন্সে আমরা এই লাইনটা লিখবো, দ্য ফিলিং অফ ট্রিজ উড মেক অ্যান লেক অ্যাস্থেটিক্যালি পোর, ঠিক আছে। এরপর দেখো প্রশ্ন আছে কয়েকটা। প্রথম প্রশ্ন, হাউ ক্যান ইউ জাস্টিফাই দ্যাট দ্য ট্রিজ ওয়্যার টিমিং উইথ লাইফ, কী করে তুমি জাস্টিফাই করবে যে গাছের মধ্যে প্রাণ ছিল? উত্তরটা হবে দ্য ট্রিজ ওয়্যার আ হোস্ট অফ বার্ডস, ইনসেক্টস অ্যান্ড ক্রিপার্স দ্যাট জাস্টিফাই দ্যাট দ্য ট্রিজ ওয়্যার টিমিং উইথ লাইফ। 2 নম্বর প্রশ্ন, হোয়াই ওয়্যার দ্য ট্রিজ অ্যারাউন্ড রবীন্দ্র সরোবর বিং এক্সড, কেন রবীন্দ্র সরোবরের আশেপাশে গাছগুলোকে কেটে ফেলা হলো?
এটার উত্তর হয়ে যাবে দ্য ট্রিজ অ্যারাউন্ড দ্য রবীন্দ্র সরোবর ওয়ার বিং এক্সড ফলোয়িং এ পিটিশন বাই সাম মর্নিং ওয়ার্কার্স আর্জিং কেআইটি টু রিমুভ ট্রিজ দ্যাট আর ডেড অ্যান্ড আর এ পোটেন্সিয়াল সেফটি হ্যাজার্ড। তাহলে কিছু মর্নিং ওয়ার্কার কেআইটিতে রিপোর্ট করেছিল যে গাছগুলো ডেড, তার কোনো প্রাণে বাঁচার কোনো সম্ভাবনা নেই, আর গাছের ডালের ভেঙে পড়ে অনেক দুর্ঘটনা ঘটছে, সেই জন্য গাছটা কেটে ফেলতে বলা হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, হোয়াট স্পার্কড প্রোটেস্ট ফ্রম নেচার লাভার্স অ্যান্ড হোয়াট ডিড দে ডিমান্ড। নেচার লাভাররা কী প্রোটেস্ট করে এবং কী ডিমান্ড করেছিল? এটার উত্তর হবে দ্য চপিং ডাউন অফ দ্য আইকনিক রেন অ্যান্ড গুলমোহর ট্রিজ স্পার্কড প্রোটেস্ট ফ্রম নেচার লাভার্স অ্যান্ড গিভ রাইজ টু দ্য ডিমান্ড ফর এ ডিবেট অন ট্রিজ দ্যাট ডোন্ট রিজেনারেট লিভস। তাহলে এটা নেচার লাভাররা বলেছিল যে গুলমোহর ট্রি এবং আইকনিক রেন গাছটা যেন কেটে না ফেলা হয়, এবং তার জন্য একটা ডিবেটের তারা একটা আলোচনার জন্য একটা আর্জ করেছিল বা ডিমান্ড করেছিল। Next question, what was Soumitra Banerjee logic behind filing a petition to X down the trees? সৌমিত্র ব্যানার্জি কী লজিক দেখিয়েছিলেন যে তিনি পিটিশনটা তার সাইন করার পিছনে? দেখ উত্তর হবে অ্যাকর্ডিং টু সৌমিত্র ব্যানার্জি, মর্নিং ওয়ার্কার্স হ্যাড ফ্রিকড আউট আফটার ব্রাঞ্চেস ফেল অফ এ ডেড ট্রিজ, দ্যাটস ওয়াই সি গ্যালভানাইজ দ্য পিটিশন টু এক্স ডাউন দ্য ট্রিজ। তাহলে তিনি বলেছিলেন যে মর্নিং ওয়ার্কাররা মাঝে মধ্যেই পিটিশন দিচ্ছে যে এই যে গাছগুলো, মৃত গাছগুলো, সেই গাছের ডাল ভেঙে পড়ে প্রায়ই অনেক দুর্ঘটনা ঘটছে, সেই জন্যই কিন্তু তিনি পিটিশনে সাইন করেছিলেন। সিন আর আনসিন কমপ্লিট হলো, এবার দেখো চলে আসবো গ্রামারে। প্রথমে রয়েছে দেখো ভার্বের সঠিক ফর্মটা বেছে লিখতে হবে। গুগল ড্যাশ ইন জানুয়ারি 1996 অ্যাজ এ রিসার্চ প্রজেক্ট বাই ল্যারি পেজ অ্যান্ড সার্জারি ব্রেন। তাহলে এটা হয়ে যাবে ওয়াজ বিগান, গুগল ওয়াজ বিগান। তারপরে when they dash both PhD students, when they were both PhD students, the domain name of Google dash on September 15, 1997. তাহলে domain name of Google was registered হয়ে যাবে। পাস্টের ঘটনা, তাহলে সবটাই পাস্ট টেন্সে করলাম। এরপরে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে, আর্টিকেল প্রিপোজিশন। As human being possesses developed nervous system, they are likely to be dash love. তাহলে to be in love dash something that attracts him. Love with something, এটা হয়ে যাবে with, love with something that attracts him, but dash addiction to anything may harm his spiritual and material well-being, but an addiction হবে, ঠিক আছে। এরপরে দেখো প্রথমে রয়েছে ভয়েস চেঞ্জ করতে বলেছে, নেভার স্প্রেড রিউমার, এটার ভয়েস চেঞ্জ করলে হবে রিউমার শুড নট বি স্প্রেড বাই এনিওয়ান। 2 নম্বরে আছে ন্যারেশন চেঞ্জ, মাই ফ্রেন্ড সেড টু মি ডিড ইউ রিয়েলি ওয়ান্ট দিস, এটাকে ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করলে হবে মাই ফ্রেন্ড আস্কড মি ইফ আই হ্যাড রিয়েলি ওয়ান্ট দ্যাট। এরপরে আছে 3 নম্বরে, নাথিং ক্যান বি মোর ইউজফুল দ্যান এ গ্লাস অফ ওয়াটার ওয়েন ইউ আর থার্স্টি, চেঞ্জ ইন্টু সুপারলেটিভ ডিগ্রি। উত্তর হবে এ গ্লাস অফ ওয়াটার ইজ মোস্ট ইউজফুল হোয়েন ইউ আর থার্স্টি। এরপরে দেখো ফ্রেজাল ভার্ব লিখতে হবে। প্রথমেরটা রয়েছে চেজড হয়ে যাবে র্যান আফটার, দেখো র্যান করলাম কারণ এখানে পাস্ট টেন্স আছে। এরপর হচ্ছে এক্সট্রিকেটেড, এটা হবে টেকেন আউট, টেক আউট আমরা করতে পারবো না দেখো কারণ এখানে এক্সট্রিকেটেড আছে পাস্ট টেন্স। এরপরে লিভস হবে গিভস আপ, কারণ এখানে এস যোগ আছে তাই আমরা এর সাথেও এস যোগ করলাম। এরপর দেখো এখানে যে ওয়ার্ডগুলো আছে তার যা মানে সে একই মানের ওয়ার্ড আনসিন থেকে বের করতে হবে। প্রথমে রয়েছে হিউজ অর এনারমাস, সেটা হবে জাইজ্যান্টিক, মানে সব এর মানেও বৃহৎ, এর মানেও বৃহৎ। এরপর হচ্ছে রেজলিউশন, এটা হয়ে যাবে ডিসিশন। তারপর হচ্ছে কনসিডার্ড হবে ডিমড, আর তারপরে আনপ্রোটেক্টেড আর আনসেফ, এটা হবে ভালনারেবল, ঠিক আছে। এরপর দেখো রাইটিং স্কিলে চলে আসবো। প্রথমে রয়েছে একটা নোটিস রাইটিং, যে সাপোজ এ ক্লাব অফ ইউর লোকালিটি ইজ গোয়িং টু অর্গানাইজ এ ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, নাও অ্যাজ দ্য জেনারেল সেক্রেটারি অফ দ্য ক্লাব রাইট এ নোটিস ইনভাইটিং দ্য পিপল ইন দ্য লোকালিটি টু গেট দেয়ার হেলথ চেকড আপ অ্যাট নো কোস্ট। দ্য নোটিস শুড ইন্ডিকেট দ্য ফলোয়িং পয়েন্টস। এই পয়েন্টগুলো ফলো করে তোমাদেরকে একটা নোটিস লিখতে হবে 100টা ওয়ার্ডের মধ্যে, যে তুমি হচ্ছে ক্লাবের জেনারেল সেক্রেটারি, তোমার এরিয়ায় একটা ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প আয়োজন করা হয়েছে, তার জন্য মানুষজনকে ইনভাইট করো। দেখো প্রথমে লিখতে হবে নোটিস, দি হেলথ চেকআপ ক্যাম্প, নোটিস নাম্বার আর ডেট।
All the residents of our locality are hereby informed that our club is going to arrange a free health checkup camp on 9th October 2021. তাহলে আমাদের স্থানীয় এলাকার সমস্ত বাসিন্দাদের জানানো হচ্ছে যে আমাদের ক্লাব 9 অক্টোবর একটা হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করতে চলেছে, ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প। A team of doctors from Sanjeevan Hospital would be conducting the camp. সঞ্জীবন হসপিটালের একদল ডাক্তার এই যে পুরো যে হেলথ চেকআপ ক্যাম্প সেটা কিন্তু অর্গানাইজ করছে বা কন্ডাক্ট করতে চলেছে। ইট উড বি স্টার্টেড ফ্রম 10 AM, 10টার সময় শুরু হবে। ইট ইনক্লুডেড ব্লাড প্রেশার চেকআপ, ফিজিক্যাল এক্সামিনেশন, ডেন্টাল অ্যান্ড আই চেকআপ অ্যান্ড BMI চেকআপ। তাহলে কী কী চেকআপ হবে? ব্লাড প্রেশার চেকআপ হবে, ফিজিক্যাল এক্সামিনেশন হবে, ডেন্টাল এবং আইয়ের চেকআপ হবে, BMI চেকআপও হবে। দ্য উইলিং পিপল আর রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেমস অন অ্যান্ড বিফোর 7th অক্টোবর। যারা ইচ্ছুক এখানে হেলথ চেকআপ করতে তাদের বলা হচ্ছে যে 7th অক্টোবরের মধ্যে তাদের নাম রেজিস্টার করাতে। মেডিসিন উইল বি সাপ্লাইড টু দ্য নিডি পিপল অনলি। যে মানুষরা গরিব তাদেরকে মেডিসিনও দেওয়া হবে বিনামূল্যে। ফর এনি আদার ডিটেলস রেসিডেন্টস আর রিকোয়েস্টেড টু মিট দ্য আন্ডারসাইন্ড। যদি আর কোনো ডিটেলস জানার থাকে বা আর কোনো কিছু সম্পর্কে জানার থাকে তাহলে তাদেরকে বলা হচ্ছে যে নিচে যা সই করা হয়েছে তার সাথে যোগাযোগ করতে। তাহলে এরপর হচ্ছে ST দিয়ে জেনারেল সেক্রেটারি, তারপরে সেক্রেটারির নাম আর হচ্ছে ক্লাবের নাম। বুঝতে পারলে কীভাবে তোমরা নোটিশটা লিখবে হেলথ চেকআপ ক্যাম্প নিয়ে। এরপর আমরা চলে আসবো 2 নম্বর যে রাইটিংটা আছে। দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট সাম থটলেস অ্যাক্টিভিটিস অফ পিপল দ্যাট ক্যান বি ফ্রিকুয়েন্টলি সিন ইন ইউর সারাউন্ডিং। তাহলে তোমার এলাকার আশেপাশে কিছু মানুষের মাঝে মধ্যে বিভিন্ন থটলেস অ্যাক্টিভিটি দেখা যায় যেগুলো করা উচিত নয়, সেরকম কাজ তারা করে। তো সেই নিয়ে একটা এডিটরকে চিঠি লিখতে বলেছে। দেখো, থটলেস অ্যাক্টিভিটি বলতে অনেক কিছুই হতে পারে। তোমাকে কিন্তু পার্টিকুলারলি বলে দেয়নি যে মাইক্রোফোনের ব্যবহার কিংবা রাস্তায় নোংরা ফেলা, এগুলো কোনো কিছু বলে দেয়নি। যে কোনো কিছু মানে কিছু কিছু থটলেস অ্যাক্টিভিটি সেগুলো নিয়ে মানে তোমাদেরকে সবই মোটামুটি লিখতে হবে কয়েকটা। তাহলে কীভাবে লিখবে দেখো, টু দ্য এডিটার দি নিউজ পেপারের নাম, তারপরে ঠিকানা, যেরকম লেখা হয় এডিটোরিয়াল চিঠি, তারপরে সাবজেক্ট লিখতে হবে থটলেস অ্যাক্টিভিটিস অফ দ্য পিপল। এরপর 3টে প্যারাগ্রাফে আমরা লিখবো যেভাবে আগেও লিখেছি। প্রথম প্যারাগ্রাফে দেখো কী নিয়ে লিখছো সেটা লিখতে হবে। স্যার, through the column of your esteemed daily, I would like to express my concern about some thoughtless activities of people that can be frequently seen in our surroundings. তাহলে আমি আপনাকে আমার চিঠির মাধ্যমে এটাই জানাতে চাই যে আমাদের এরিয়ায় কিছু মানুষের থটলেস অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি, যে মানে যেটা নিয়ে যে কাজগুলো করা উচিত নয় এরকম কাজ তারা করছে, যেটা কিন্তু আমাদের আশপাশের এলাকায় ঘটছে। তো সেই নিয়ে আজকে আমি আপনাকে চিঠি লিখছি। দেখো, সেকেন্ড প্যারাগ্রাফে পুরো বডিটা লিখতে হবে। কি লিখবে না, থ্রোয়িং অফ গার্বেজ অন দ্য রোড ইজ ফ্রিকুয়েন্টলি সিন ইন আওয়ার লোকালিটি। আমাদের এলাকায় প্রায় দেখা যায় যে নোংরা আবর্জনা রাস্তার মধ্যে ফেলে দিচ্ছে মানুষজন। মেনি পিপল ড্রপ গার্বেজ হিয়ার অ্যান্ড দেয়ার। অনেক মানুষই এখান সেখান নোংরা ফেলছে। ইট ইজ নিডলেস টু সে দ্যাট ইট লিডস টু এ সিরিয়াস হেলথ হ্যাজার্ডস ফর অল। তাহলে এটা বলার অপেক্ষা রাখে না যে এর ফলে কিন্তু বিভিন্ন রকম রোগ হচ্ছে। Another thoughtless activity is the indiscriminate use of microphones, which is fun for a small number but a torture for the majority. আর একটা মানে থটলেস অ্যাক্টিভিটি হচ্ছে যথেচ্ছ মানে অযথা মাইকের ব্যবহার। প্রচুর জোরে জোরে মাইক ব্যবহার করা হচ্ছে, যেটা কিছু মানুষের কাছে আনন্দদায়ক হলেও বেশিরভাগ মানুষের কাছে কিন্তু সেটা যন্ত্রণার হয়ে উঠছে। ঠিক আছে। চিলড্রেন ক্যানট স্টাডি, বাচ্চারা পড়াশোনা করতে পারছে না। দ্য সিক ফিল আনইজি অ্যান্ড ইভেন এ নর্মাল পারসন ফিল সিক। অসুস্থ মানুষ আরও অসুস্থ হয়ে যাচ্ছে, এমনকি যারা ভালো মানুষ তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। রেকলেস ড্রাইভিং ইজ অলসো এ কজ অফ হেডেক নাও। আর একটা থটলেস অ্যাক্টিভিটির মধ্যে এখন লিখেছি যে রেকলেস ড্রাইভিং মানে নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানো। ইট হ্যাজ ক্লেমড মোর দ্যান এ ডজন লাইভস ইন রিসেন্ট মান্থস অ্যান্ড অ্যাফেক্টেড মেনি মোর। গত মাসে প্রায় 1 ডজন মানুষের প্রাণ হারিয়েছে এই যে রেকলেস ড্রাইভিংয়ের জন্য। আর বহু মানুষ কিন্তু এর ফলে ক্ষতিগ্রস্তও হচ্ছে। আর একটা থটলেস অ্যাক্টিভিটি কি না, এখনকার দিনে দ্য মোস্ট থটলেস অ্যাক্টিভিটি অফ পিপল ইজ নট ওয়ারিং মাস্ক অ্যান্ড ভায়োলেশনস অফ কোভিড প্রোটোকল ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশন। এই প্যান্ডেমিক সিচুয়েশানে একটা খুবই থটলেস অ্যাক্টিভিটি হচ্ছে মানুষজন মাস্ক ব্যবহার করছে না, কোভিড প্রোটোকল মানছে না। তাহলে এটা আমরা বডিতে পুরোটা লিখলাম কী কী থটলেস অ্যাক্টিভিটি। এরপর থার্ড প্যারাগ্রাফে দেখো লিখবো, ইট ইজ হাই টাইম উই রেইজ আওয়ার কনসার্ন ভয়েস এগেনস্ট দোজ থটলেস অ্যাক্টিভিটিস। আমাদের উচিত এই সময় কিন্তু এই থটলেস অ্যাক্টিভিটির বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া। সাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যান্ড স্পেসিফিক রুলস মাস্ট বি লেড ডাউন অ্যান্ড এনফোর্সড। কিছু কিছু রুলস এবং ক্যাম্পেইন করতে হবে যাতে করে এইগুলো বন্ধ হয়। ইউ আর রিকোয়েস্টেড টু টেক আপ দ্য ম্যাটার ইন ইউর এস্টিম ডেলি সো দ্যাট সাম মিনিংফুল স্টেপস আর টেকেন টু ট্যাকেল দোজ প্রবলেম। তা আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে এই নিয়ে আপনি আপনার নিউজ পেপারে একটা লেখা প্রকাশ করুন যাতে করে এই সম্পর্কে বা এই সমস্ত থটলেস অ্যাক্টিভিটির বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়।
ক্লিয়ার? তারপর দেখো ডান দিকে লিখতে হবে ইয়োরস ট্রুলি বলে তোমার নাম, আর বাঁ দিকে হচ্ছে তোমার ঠিকানা। তো এইভাবে আমরা এডিটোরিয়াল চিঠিটা লিখবো। আরও একটা রাইটিং আছে এখানে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট এ প্লেস অফ ইন্টারেস্ট ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড, টেক হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস। এই যে পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টগুলোকে ফলো করে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে, না কি নিয়ে, না দ্য প্লেস ইউ হ্যাভ, এ প্লেস অফ ইন্টারেস্ট ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড। তাহলে তুমি এমন একটা জায়গায় গেছো রিসেন্টলি, একটা হিস্টোরিক্যাল ইন্টারেস্ট হতে পারে এরকম একটা প্লেস, যেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। দেখো, মাই ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট বা হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, ঠিক আছে। ট্রাভেলিং ইজ অলওয়েজ এ সোর্স অফ জয় অ্যান্ড এডুকেশান। ট্রাভেল করা বা ঘুরতে যাওয়া সবসময় আনন্দদায়ক এবং এর মধ্যে অনেক শিক্ষাও পাই আমরা। এ ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ। একটা ঐতিহাসিক জায়গায় ভ্রমণ করা খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভও, আমরা অনেক তথ্য পাই। দেয়ার আর মেনি হিস্টোরিক্যাল প্লেসেস অল ওভার দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীতে অনেক হিস্টোরিক্যাল প্লেসেস আছে। মুর্শিদাবাদ ইজ ওয়ান অ্যামং দেম। মুর্শিদাবাদ তার মধ্যে একটি। ডিউরিং লাস্ট উইন্টার, আগের শীতকালে, আই হ্যাড এ ভিজিট টু দ্য হিস্টোরিক্যাল প্লেস অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট হুইচ ইজ লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল। আগের যে শীত গেল, গত শীতে আমি মুর্শিদাবাদ গেছিলাম, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা জেলা। I spent a wonderful time visiting several historical sites in Murshidabad that includes the palaces, castles, mosques, temples and remains of the remaining period of Nawab সিরাজউদ্দৌলা। তাহলে আমি সেখানে গিয়ে অনেক হিস্টোরিক্যাল জায়গা, ঐতিহাসিক সাইট আমরা দেখলাম মুর্শিদাবাদে, যেমন হচ্ছে অনেক প্যালেস রয়েছে, ক্যাসেল আছে, মস্ক আছে, টেম্পল আছে, এমনকি নবাব সিরাজউদ্দৌলার সময় যে সমস্ত যে জিনিসপত্র বা যে সমস্ত জিনিস তৈরি হয়েছিল সেগুলো আমরা সেখানে দেখলাম। I had a visit to the famous হাজারদুয়ারি প্যালেস অফ মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের যে বিখ্যাত হাজারদুয়ারি যে প্যালেস আছে সেখানেও গেলাম। খাতরা মসজিদে গেলাম, নাসিপুর প্যালেস, মতিঝিল পার্ক, এই সব জায়গায় কিন্তু গেলাম। দ্য আর্কিটেকচার ওয়াজ এ গ্রিক ইনফ্লুয়েন্স উইথ থাউজেন্ডস অফ ডোরস ফ্রম হুইচ ইট ডিরাইভস দ্য নেম হাজারদুয়ারি। তাহলে এই যে আর্কিটেকচারটা, এই যে মানে হাজারদুয়ারির যে আর্কিটেকচার, সেটা কিন্তু একটা গ্রিক ইনফ্লুয়েন্স রয়েছে এর মধ্যে, একটা গ্রিক যে সভ্যতার একটা ছাপ রয়েছে, গ্রিক আর্কিটেকচারের একটা ছাপ রয়েছে। আর এই জন্যই এখানে হাজারটা ডোর আছে, দরজা আছে, যার থেকে নাম হয়েছে হাজারদুয়ারি। ইট ওয়াজ এ মেমোরেবল ভিজিট ফর মি। এটা আমার জন্য খুবই স্মরণীয় একটা ভিজিট ছিল। আই বিকেম ভেরি হ্যাপি টু সি দোজ হিস্টোরিক্যাল প্লেসেস। এই সমস্ত ঐতিহাসিক জায়গা দেখে আমি খুব খুশি হয়েছি। দিস ট্রিপ ওয়াজ ভেরি এডুকেটিভ অ্যান্ড এন্টারটেনিং। আর এই যে ট্রিপটা খুব এডুকেটিভ ছিল, মানে হচ্ছে শিক্ষামূলক ছিল এবং এন্টারটেনিংও ছিল। তাহলে বুঝলে তোমরা কীভাবে লিখবে মাই ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। এভাবে তোমরা কিন্তু প্যারাগ্রাফটা লিখতে পারো। এটা খুবই কমন একটা রাইট প্যারাগ্রাফ, প্রায়ই আসে পরীক্ষায়। তোমরা কিন্তু ভালোভাবে পড়ো, এটা আসতেও পারে। তোমরা তাহলে দেখলে কীভাবে আমি গোটা মডেল কোশ্চেন পেপারটা সলভ করলাম, 90 নাম্বারের একটা সেট। তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, কারণ 90 নম্বরের পরীক্ষায় তোমাদের মাধ্যমিকে হবে। ঠিক যেভাবে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেরকমভাবেই আসবে, সেই ভাবে ভাগ ভাগ করে। আমি প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার এভাবেই করাতে থাকবো। তোমরা চ্যানেলটা ফলো করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাংক ইউ।